নমস্কার, দেখছেন খবর বাংলা সংবাদ। এই মুহূর্তে আমরা রয়েছি ঠাকুরপুকুর মোড়। আমাদের বিশেষ অনুষ্ঠান, জনপ্রিয় অনুষ্ঠান, এই মুহূর্তে বেহালার মধ্যে প্রথম খবর বাংলা সংবাদ আয়োজিত জবাব চায় জনতা, যেখানে সাধারণ মানুষের প্রশ্ন উঠে আসবে আমাদের মুখে এবং উত্তর দেবেন রাজনৈতিক দলের প্রতিনিধিরা। হ্যাঁ, এই মুহূর্তে আজ আমরা ঠাকুরপুকুর মোড় রাস্তার উপর দাঁড়িয়ে আছি। কেন? তার কারণ এই মুহূর্তে আমরা জানি গতকালের যে ঘটনা গোটা বিশ্বের কাছে কার্যত কালিমা লিপ্ত হয়েছে কলকাতা শহরের নাম। আর কেন কালিমা লিপ্ত হয়েছে তার কারণ আমরা কম বেশি প্রত্যেকেই জানি, বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা দেখেছি, আমরা আমাদের সংবাদ মাধ্যমও সেই খবর আমরা সম্প্রচার করেছি। গতকাল বিশ্বের ফুটবলের রাজপুত্র মেসি আমাদের কলকাতায় পা রেখেছিলেন, কিন্তু কি হলো, তার অনুষ্ঠান করার কথা ছিল যুব ভারতী ক্রীড়াঙ্গনে, কিন্তু সেখানে অনুষ্ঠান শুরুর কিছুক্ষণের মধ্যে বিশৃঙ্খলা, পুলিশ কিন্তু পারেনি কন্ট্রোল করতে, যার কারণে অনুষ্ঠান শেষ না করেই চলে যেতে হয়েছে মেসিকে। একে অপরের ঘাড়ে দায় চাপানো তো রয়েছে, কিন্তু আমার শহর আপনার শহর কলকাতা, সেই কলকাতার নামে যে কালিমা লিপ্ত হলো গোটা বিশ্বের কাছে, গোটা বিশ্ব কালকের অনুষ্ঠানের দিকে তাকিয়েছিল। এই ঘটনা নিয়েই আজকের আমাদের আলোচনা শুরু করব। আলোচনা শুরুর আগে আমি একবার পরিচয় করিয়ে দেবো। আমাদের সাথে চারটে প্রতিনিধি রয়েছেন। বিজেপির তরফ থেকে রয়েছেন শুভাশিস কর, সিপিআইএম এর তরফ থেকে প্রতিনিধি হিসাবে রয়েছেন অনির্বাণ চক্রবর্তী, কংগ্রেসের তরফ থেকে রয়েছেন কৃষ্ণ গুহ এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে প্রতিনিধিত্ব করছেন শেখ আয়াজ আলী। আপনাদের প্রত্যেককে আজকের এই অনুষ্ঠানে আমরা স্বাগত জানাচ্ছি। একদম যে বিষয়ে কথা তুললাম, যে বিষয়ে প্রশ্ন তুললাম, গতকালের যে ঘটনা গোটা বিশ্বের কাছে কলকাতার কার্যত কলকাতার কালিমা লিপ্ত হয়েছে, প্রশ্ন তুলবো একদম সরাসরি বিজেপি প্রতিনিধির কাছে যাব। শুভাশিস বাবু, গতকালের ঘটনা, মেসি আমাদের কলকাতার বুকে এসেছিল, গর্বের কথা, মেসি এসছে, তাকে দেখতে লাখে লাখে দর্শক সেখানে উপস্থিত হয়েছে, কিন্তু একটা সামান্য কারণে একটা বিশৃঙ্খলা সৃষ্টি এবং কার্যত কলকাতার নাম কালিমা লিপ্ত। কি বল? প্রথমে বলি যে কলকাতা শহর হচ্ছে ফুটবলের শহর, ফুটবল প্রেমীদের শহর। চিরাচরিত কাল ধরে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান তিনটে ক্লাবের আমরা লিগ, সুপার লিগ, শিল্ড অনেক রকম খেলা দেখেছি। ইডেন গার্ডেন্সে টেলে এসে খেলে গেছেন একটা সময়ে, তখনও কিন্তু এই বিশৃঙ্খলা দেখা দিইনি। মেসি এমন একটা নাম, সারা বিশ্বের ফুটবলের কাছে মেসির প্রচুর প্রচুর সমর্থক রয়েছে এবং তারা এই মেসি নামটা নিয়ে উল্লেখিতভাবে একটা আলাদা উদ্দীপনার মধ্যে পড়ে, সেরকমই চোখে পড়া গেছিল। কিন্তু দুঃখের বিষয় এটা, তদানীন্তন আমাদের স্পোর্টস মিনিস্টার অরূপ বিশ্বাস এবং তার সঙ্গে সুজিত গুহ এমন ভাবে মেসির অনুষ্ঠানে যোগদানের জন্য তাদেরকে টিকিট বিক্রি করেছেন। লোকে 10,000, 20,000, 40,000 টাকা, আমি শুনলাম নাকি 50,000 টাকা নাকি টিকিট কেটে মেসিকে দেখতে গেছিল, কিন্তু তারা মেসিকে দেখতে পায়নি। হাজারো লোক শুধু মেসিকে দেখতে পায়নি প্রশ্ন নয়, প্রশ্ন মেসির একটা অনুষ্ঠানে এইরকম বিশৃঙ্খলা, বিশ্বের মুখে কলকাতার নাম বদনাম, কলকাতার মুখে কার্যত কালি পড়লো, দায় কে নেবে? কার দায়? দায় এটা সরকারের। কারণ তারপরেই যখন আমরা দেখছি তেলেঙ্গানা সরকারে গিয়ে হায়দ্রাবাদ স্টেডিয়ামে গিয়ে মেসি ফুটবলে পা দিচ্ছেন, গোল করছেন, ওখানে মুখ্যমন্ত্রীর সাথে ফুটবল খেলছেন, মাঠের মধ্যে সবাই দেখতে পাচ্ছে মেসি খেলছেন, বড় বড় স্ক্রিনে দেখতে পাচ্ছে, ওখানে তো বিশৃঙ্খলা। তার মানে দায় রাজ্য সরকার, একদম রাজ্য সরকার এই কালকের ঘটনার জন্য দায়, এটা বলছেন বিজেপি প্রতিনিধি। আমি সরাসরি তৃণমূল প্রতিনিধি শেখ আয়াজ আলী, বিজেপির তরফ থেকে বলা হচ্ছে দায় শাসক দলের। কালকের এই যে ঘটনা, বিশ্বের কাছে কলকাতার নাম কার্যত বদনাম। কি বল? প্রথমেই সমবেত সকল শ্রোতা বন্ধুদের শুভ সন্ধ্যা এবং আপনাদের খবর বাংলা সংবাদকেও শুভ সন্ধ্যায়। আপনারা একটা সুন্দর ডিবেট এই ঠাকুরপুকুরে আয়োজন করেছেন। এই যে ইস্যুটা গতকালের মেসি বা অরূপ বিশ্বাসকে কেন্দ্র করে, যে বিজেপির যে মুখপত্র বা আমার প্যানেলে যা দাঁড়িয়ে আছেন বললেন, সম্পূর্ণটা এটা শত্রুত দত্ত নামে যে ব্যক্তি, যে ইভেন্ট অর্গানাইজার এবং তার প্রাইভেট কোম্পানি, তারা অর্গানাইজ করেছিল। এটা কর্পোরেশনের তত্ত্বাধীনে হয়নি বা রাজ্য সরকার বা অরূপ বিশ্বাসেরও দপ্তরের অধীনে এই আয়োজনটা করা হয়নি। তো
তো সম্পূর্ণ একটা প্রাইভেট ব্যাপার, তারা বেসরকারি একটা সংস্থাকে দিয়ে তারা এই ইভেন্টটি অর্গানাইজ করেছিল, তো সম্পূর্ণ দায়টা তাদের। দেখুন, না, প্রাইভেট সংস্থা অর্গানাইজ করতে পারে, কলকাতার নাম তো গোটা বিশ্বের কাছে কালিমালিপ্ত, এটা প্রাইভেট সংস্থা করুক যেই করুক, দায়টা তো আমার আপনার প্রত্যেকের প্রিয় শহর কলকাতা, তার নাম বদনাম হচ্ছে। দেখুন, অরূপ বিশ্বাস রাজ্যের ক্রীড়ামন্ত্রীকে তারা নিমন্ত্রণ পাঠিয়েছিলেন, তিনি সেই ইভেন্টে অংশগ্রহণ করেছিলেন। কিন্তু এটা মাথায় রাখতে হবে, এই সম্পূর্ণটা চলাকালীন আমরা দেখেছিলাম যেমন ভাবে ওই যুব ভারতী ক্রীড়াঙ্গন ভাঙচুর করা হয়, তার মাঝে গেরুয়া পতাকা নিয়ে জয় শ্রীরামেরও ধ্বনি ওঠে মাঠের ময়দানে মাঝখানে। এইটাই আমাদের প্রশ্ন, যে এটা প্রিপ্ল্যান্ড নয় তো বিজেপি বাংলা বিরোধী শক্তির কাছে? কারণ কলকাতা নবান্ন ঘেরাও থেকে শুরু করে বিভিন্ন জায়গায় কলকাতা তথা বাংলায় ঘিরে বাংলার গরিমাকে কিভাবে মাঠে ময়দানে পুলিশ কি করছে? দেখুন, পুলিশ ওখানে কার্যত অরূপ বিশ্বাস একজন ব্যক্তি ছিলেন যে রাজ্যের মন্ত্রী হিসেবে উপস্থিত ছিলেন, তাহলে তো আরো তৎপর হওয়া উচিত, মন্ত্রী উপস্থিত। ওইটাই তো বলছি। ওখানে যে মেসিকে ঘিরে যে বলয়টা তৈরি হয়েছিল, সেটা সাংবাদিক বন্ধু থেকে শুরু করে অর্গানাইজার থেকে শুরু করে পুলিশ প্রশাসন মাঠের ভিতরে বাইরে তারা কিন্তু প্রোটেকশন দিচ্ছিলেন, কিন্তু মেসিকে কেন্দ্র করে ওখানে অরূপ বিশ্বাস একা ছিলেন। তো সেখানে ভুল করলে হবে না, এটা কিন্তু বারবার বলছি। এখানে তৃণমূল কংগ্রেস বা এখানে রাজ্য সরকারের কোন রকম ভূমিকা এখানে ছিল না। অরূপ বিশ্বাস কেবলমাত্র ইনভাইটই ছিল, একজন, তাকে ইনভাইট করা হয়েছিল, সে উপস্থিত হয়েছে। রাজনীতি এইখানেও, যেখানে যে ঘটনার কারণে গোটা বিশ্বের কাছে কলকাতার নাম কার্যত কালিমালিপ্ত হলো, সেইখানেও রাজনীতি। আমরা রাজনীতি বুঝি না, আমার কলকাতা, আপনার কলকাতা, আমাদের সকলের কলকাতা, সেই কলকাতার নাম গতকাল বদনাম হয়েছে। আমি কথা বলবো সিপিআইএম প্রতিনিধি অনির্বাণ বাবু। কলকাতা আমার আপনার, কালকের ঘটনার জন্য লজ্জিত আমরা। মুখ্যমন্ত্রী নিজে ক্ষমা চেয়েছেন, বলছেন তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি যে রাজনীতি, এখানেও রাজনীতি করেছে, সেখানে কার্যত বিজেপিকে একদম আক্রমণ করছে, বিজেপির তরফ থেকে ঘটনা ঘটানো হয়েছে। কি বলবেন? আসলে বহু প্রচলিত একটা গান রয়েছে, সব খেলা সেরা বাঙালির তুমি ফুটবল। গোটা বিশ্বের কাছে বাংলার নাম কালকে বদনাম করেছে এই কাটমানির রাজ্য সরকার। কে এই স্বতন্ত্র তথ্য? প্রশ্ন জাগছে তো মানুষের কাছে। 2021 সালে বিধানসভা নির্বাচনে সুজিত বোসের বিধানসভা কেন্দ্রে সুজিত বোসের বিরুদ্ধে বিজেপির প্রার্থী ছিলেন, তিনি কন্ট্রাক্ট পাচ্ছেন। একজন বৈদেশিক নামী খেলোয়াড় পশ্চিম বাংলার মাটিতে বা আমার দেশের মাটিতে যখন উপস্থিত হয়, তার সার্বিক নিরাপত্তা দায়িত্ব সবকিছু সরকারের। সরকার এর থেকে দায় এড়াতে পারেন না। যে দুর্নীতি হয়েছে টিকিট নিয়ে, 1 লিটারের জলের বোতল যেটা বাজারে 20 টাকায় আমি আপনি কিনি, সেটা 200 টাকা দরে বিক্রি হয়েছে, কোথাও 150 টাকা। আমি আসছি, সেই বিষয়ে পরে আসবো। আগে বলুন, এই কলকাতার যে নাম গোটা বিশ্বের কাছে কালিমালিপ্ত, তার দায় কে নেবে? তার দায় রাজ্য সরকারের, সম্পূর্ণভাবে রাজ্য সরকারের, রাজ্য পুলিশ প্রশাসনের। এর দায় তাদের নিতে হবে। রাজ্যের ক্রীড়ামন্ত্রী ব্যর্থ, রাজ্যের মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা ছাড়া পশ্চিমবাংলায় কিচ্ছু হয় না। কালকের বিশৃঙ্খলার অনুপ্রেরণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আমি আসবো কংগ্রেসের প্রতিনিধি কৃষ্ণবাবুর কাছে। এক তরফ থেকে বলা হচ্ছে যে দায় রাজ্য সরকার শাসক দলের তরফ থেকে, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে অভিযোগ করা হচ্ছে ওই ঘটনা সম্পূর্ণ চক্রান্ত। তার মানে কলকাতাকে বদনাম করার জন্য চক্রান্ত করে রাজনীতির জন্য কলকাতা বদনাম হবে। শুভ সন্ধ্যা। ঠাকুরপুকুর অঞ্চলের সমস্ত নাগরিক বৃন্দকে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি খবর বাংলাকে। এরকম একটা সুন্দর পরিবেশে কালকের যে বিশৃঙ্খলাকে মানুষের সামনে টেনে এনে মানুষের মতামত নিয়ে রাজনৈতিক মতামতের সঙ্গে মেলানোর ব্যবস্থা অবশ্যই প্রতিবাদের সুরেই হবে। আপনার প্রশ্নের উত্তর আমি শুরু করছি। দেখুন, আমাদের স্বপ্ন হওয়া উচিত কবে আমরা অলিম্পিক করব, কবে আমরা একটা বিশ্বকাপ করব। এটা আমাদের স্বপ্ন। আমরা যারা ভারতীয়, আমরা যারা ফুটবলকে ভালোবাসি, আমাদের এই স্বপ্ন অনেক দিন ধরেই আছে। সেই স্বপ্ন আমরা দেখে চলেছি। সেই স্বপ্নের কালকে যা বিশৃঙ্খলার মধ্য দিয়ে যে ছবি এঁকে দিল, তা আমার মনে হয় না আগামী 50 বছরে ভারত কোনো আন্তর্জাতিক পর্যায়ে কোনো বড় কোনো টুর্নামেন্ট হাতে পাবে। একটা লজ্জার অধ্যায়। বাঙালি হিসাবে, কলকাতাবাসী হিসাবে আমাদের লজ্জা লাগছে।
মমতা ব্যানার্জি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি আর নতুন করে কি বলবেন? উনি তো রোজই বলেন খেলা হবে, খেলা হবে, খেলা হবে। কি খেলা হবে আমরা বুঝি না। তো এইটুকু বুঝি, নরেন্দ্র মোদীজি যখন বাংলায় আসে তখনও উনি বলেন খেলা হবে দিদি। তা ওনাদের খেলা আর খেলা যে কি সেটা বুঝে পেলাম না, কিন্তু যেটা পেলাম সেটা হচ্ছে যেমন অপদার্থ পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী, তার অপদার্থ প্রশাসন, সেরকম পেলাম মাঠের মধ্যে একটা গেরুয়া পতাকা নিয়ে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে। কিন্তু এর প্রতিবাদ করাটা ঠিক হয়নি। খেলার মাঠে খেলাটাই শ্রেয়। একদম একদম আমরা যেমনটা দেখলাম এই প্রসঙ্গে চারটি রাজনৈতিক দলের মতামত। হ্যাঁ, এক পক্ষ আর এক পক্ষকে দোষ দিচ্ছে, আর এক পক্ষ আর এক পক্ষকে দোষ দিচ্ছে। এবং এই যে গতকালের অনুষ্ঠান, সেটা একটি প্রাইভেট সংস্থা, হ্যাঁ মানছি, প্রাইভেট সংস্থার তরফ থেকেই করা হয়েছিল। কিন্তু আমি আপনি যারা কালকের অনুষ্ঠানে ছিলাম, যারা দেখেছি, তারা একটা বলুন তো, আপনাদের কাছে প্রশ্ন, এখানে যারা জনগণ রয়েছে তাদের কাছে প্রশ্ন, যে একটা খেলার মাঠ, সেখানে মেসির মতো একটা বিশ্ববরেণ্য ফুটবলের রাজপুত্র যাকে বলা হয়, সে আসছে, কি কি পতাকা থাকতে পারে? অবশ্যই ভারতবর্ষে আসছে, ভারতের পতাকা থাকবে। অবশ্যই সেই মেসি যে দলের প্লেয়ার, আর্জেন্টিনা, তার পতাকা থাকবে সঙ্গত। আমাদের বাংলার দুই যে ফুটবল দল, ইস্ট বেঙ্গল, মোহনবাগান, তাদের পতাকাও থাকবে, এটাও সঙ্গত। কিন্তু হঠাৎ করে আমাদের ক্যামেরায় ধরা পড়লো, গোটা বিশ্ব দেখলো, কি দেখলো, কি দেখলো? দেখলো মাঠের মাঝখানে কমলা গেরুয়া রঙের পতাকা নিয়ে জয় শ্রীরাম স্লোগান। ধর্ম, খেলার মাঠে ধর্ম আসছে কোথা থেকে? কি কারণে খেলার মাঠে ধর্ম এলো? জয় শ্রীরাম স্লোগান কোথা দিয়ে এলো? আমরা যখন খেলার মাঠে দেখি ইন্ডিয়া টিম যখন 4 মারে 6 মারে, আমরা হাততালি দিই, আমরা জয় শ্রীরাম স্লোগান দিই না। যখন গোল হয় আমরা গোল গোল বলে চিৎকার করি, জয় শ্রীরাম স্লোগান দিই না। এলো কোথা থেকে? প্রশ্ন একদম সরাসরি বিজেপির প্রতিনিধি। জয় শ্রীরাম স্লোগান খেলার মাঠে গতকাল, কি কারণে? আমার তো মনে হচ্ছে এই জয় শ্রীরাম স্লোগানটা আপনারা যারা বলছেন তাদের কাছে একটা ওই মুখ্যমন্ত্রী বলেছিল না, গালাগালি দিস না, জয় শ্রীরাম বলতে বলছে, ওরকমই লাগছে। মাঠে কি জয় শ্রীরাম স্লোগানটা মানায়? যদি কোনো ব্যক্তি গেরুয়া ধ্বজ নিয়ে মাঠে চলেও যায়, জয় শ্রীরাম বলে, তার আবেগে বলেছে, তার নিজের অনুপ্রবেশ যেটা আছে, নিজের ভেতর থেকে যেটা আসছে, আন্তরিকভাবে বলেছে। এর সাথে খেলার কোনো সম্পর্ক আমার মনে হয় না। জয় শ্রীরাম বলতে বলতে ভাঙচুর করছে, একদম ভিডিও। এরকম কোনো ফুটেজ আমরা দেখিনি জয় শ্রীরাম বলতে বলতে ভাঙচুর করে। বরঞ্চ আমরা যেটা ফুটেজ দেখতে পেয়েছি, অরূপ বিশ্বাস এবং সুজিত বসুকে গালাগালি দিতে দিতে মাঠ থেকে বেরিয়ে যাচ্ছে, পচা পচা গালাগাল দিচ্ছে, যে মানে কানে শোনা যায় না, এমন গালাগাল দিচ্ছে যে কানে দেওয়া যাচ্ছে না। আমি আসবো, তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। জয় শ্রীরাম স্লোগান খেলার মাঠে, হাততালি না, জয় শ্রীরাম। প্রথমেই বলি, এটি একটি হাস্যকর। দাদা বলছিলেন এটা আবেগ, জয় শ্রীরাম হতেই পারে আবেগ, কেন বলবো না আবেগ। তাহলে অরূপ বিশ্বাস বা ওই কচি কাচাদের নিয়ে মেসির মতন একজন স্বনামধন্য খেলোয়াড়ের সঙ্গে ছবি তোলাটাও আবেগ। আপনারা তার প্রতিবাদ করছেন কেন? আমি আসবো, আমি একবার, জনগণ রয়েছে এখানে, একবার প্রশ্ন, জয় শ্রীরাম স্লোগান খেলার মাঠে কি বলবো? জয় শ্রীরাম স্লোগান, জয় শ্রীরাম স্লোগান খেলার মাঠে জয় শ্রীরাম স্লোগান হয়? স্লোগান দেন, জয় শ্রীরাম স্লোগান দেন খেলার মাঠে? না। খেলার মাঠে ফুটবলে গোল হলে জয় শ্রীরাম স্লোগান দেন? জয় শ্রীরাম স্লোগান দেন? না না গোল করলে জয় শ্রীরাম স্লোগান, আপনি তো একদম সিনিয়র। না, খেলার মাঠে দেন, মন্দিরে দিতে হয়। একদম খেলার মাঠে নয়, মন্দিরে দিতে হয়, মন্দিরে দিতে হয়, খেলার মাঠে নয়। আমি আসবো, আমি উত্তর নিচ্ছিলাম। একদম ওই জেঠুর সঙ্গে আমরা সহমত। জয় শ্রীরাম স্লোগান মন্দিরে দিতে হয়। জয় শ্রীরাম স্লোগান, তিনি যুগ পুরুষ রাম, তার ধ্বনি তো জয়ের ধ্বনি দিতেই পারি, কেন দেবো না? জয় শ্রীরাম। কিন্তু এই জয় শ্রীরামকে বাংলা বিরোধী শক্তি হিসেবে বিজেপি ইউজ করছে, এটা নিন্দা জানাই। মমতা ব্যানার্জি তার বিরোধিতা করেন, জয় শ্রীরামের বিরোধিতা আমরা করি না। আজকে আপনারা দেখলেন গীতা পাঠ, হতেই পারে গীতা পাঠ, কেন হবে না? একজন অভাবী মেহনতি রিয়াজুল শেখ, সে চিকেন প্যাটিস বিক্রি করছিল বলে তাকে ধরে মারধর করা হলো। বাংলার এই সংস্কৃতি, এই কালচার আমরা মানি না, প্রতিবাদ জানাই। তৃণমূল কংগ্রেস থাকতে এটা হতে পারবে না বাংলায়, এবং আগামী দিনেও 2026-এ এই বিজেপিকে শূন্য করে দেওয়া হবে। একদম একদম, যে বিষয় তুমি বললে আমি ওই বিষয়ে আসবো, অবশ্যই সেই বিষয়টাও আসবো। আমি তার আগে কৃষ্ণবাবুর কাছে, মাঠে জয় শ্রীরাম স্লোগান, বিজেপি প্রতিনিধি বলছেন সুভাষিস বাবু যে না, এতে কোনো অন্যায় নেই, জয় শ্রীরাম স্লোগান দিতেই পারে। অবশ্যই অন্যায়।
এবং এই অন্যায়ের তীব্র প্রতিবাদ জানাচ্ছে। আমি শুধু বাঙালি হিন্দু নয়, আমি একজন ফুটবল প্রেমী। বাংলা বা ভারতবর্ষের ফুটবল বিশ্বের দরবারে এগিয়ে যাবে উইদাউট জয় শ্রীরামে। আবেগ দিয়ে নয়, খেলা দিয়ে হবে, খেলার মাধ্যমে হবে, খেলার পরিচয় ভারত উঠবে। কখনো জয় শ্রীরাম বা বন্দে মাতারাম দিয়ে আমরা বিশ্ব ফুটবলকে জয় করতে পারবো না। আমাদের স্কিল দিয়ে আমাদের বিশ্ব ফুটবলকে জয় করতে হবে। ছি ছি ছি, ধিক্কার জানাই। এবার একদম সরাসরি সিপিআইএম এর প্রতিনিধি অনির্বাণ বাবু, শুনতেই পেলেন কি বলছে সাধারণ মানুষ, কি বলছে রাজনৈতিক আপনার প্রতিদ্বন্দ্বী যারা রয়েছে তারা কি বলছে। খেলার মাঠে জয় শ্রীরাম, সব কথাটাকে আপনি সমর্থন করছেন? আসলে খেলার মাঠের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই তারাই জয় শ্রীরাম বলবে। খেলার মাঠের সঙ্গে যাদের সম্পর্ক আছে তারা তাদের আবেগ পায়ে ফুটবল স্কিল, যেটা দাদা বলছিলেন, আমরা আশা রাখি ভারত স্কিল এবং নিজের মেধার ভিত্তিতে ভারত আন্তর্জাতিক ফুটবলে একদিন শ্রেষ্ঠ আসন লবে, এই বিশ্বাস আমাদের রয়েছে। একদমই একদমই, খেলার মাঠে জয় শ্রীরাম স্লোগান। ধর্ম, হ্যাঁ ধর্ম ধর্ম, সেই বিষয় তো আসবোই। তার কারণ এই মুহূর্তে গোটা পশ্চিমবঙ্গ থেকে শুরু করে গোটা দেশে ধর্ম ধর্ম ধর্ম। হ্যাঁ, যে বিষয়টা তৃণমূল কংগ্রেস প্রতিনিধি শেখ আয়াজ আলী বিষয়টা তুললো, যে হ্যাঁ লক্ষ কণ্ঠে গীতাপাঠ আমরা দেখেছি, অবশ্যই লক্ষ কণ্ঠে গীতাপাঠ হয়েছে, একটা খুব সুন্দর অনুষ্ঠান। আমরা 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 যারা সাধারণ মানুষ রয়েছি প্রত্যেকে সেই অনুষ্ঠানকে আমরা সমর্থন করি, আমাদের ভালো লাগে। কিন্তু কিন্তু আমরা জানি আজ আমাদের এখানে অনুষ্ঠান হচ্ছে, আমাদের এখানে এত দর্শক, আমি আমার ক্যামেরা পার্সনকে দেখাতে বলবো, এত দর্শক উপস্থিত রয়েছেন। এখানে যদি কোনো খাবার বিক্রেতা এসে তার খাবার বিক্রি করে, আমরা কি বলবো তাকে মারবো, তাকে ধরবো না? কিন্তু এই ঘটনাই ঘটেছে। কি ঘটেছে? লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান, সেখানে একটি প্যাটিস বিক্রেতা, হ্যাঁ একটি প্যাটিস বিক্রেতা, তাকে মারধর করা হয়। কি অভিযোগে মারধর করা হয়? তিনি আমিষ প্যাটিস বিক্রি করছিলেন, এটা তার অপরাধ। আমি মানলাম এটা তার অপরাধ, তার জন্য তাকে মারধর করা হবে? জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর। আমরা জানি মানব প্রেমী মহাধর্ম আমাদের বাংলার মনীষীরা বলে গেছে, কিন্তু সেই ধর্মের অনুষ্ঠান কোথায় গেল? সেই নীতি কথা কোথায় গেল? সেই বাণী? আমি সরাসরি প্রশ্ন করবো বিজেপি সুভাষিস বাবুকে। একটা খুব ভালো কথা বলছি, হুগলির পুইনানে কয়েকদিন বাদে একটা ইসলামিক সমারোহ হবে। আমি ভাবছি ওইখানে পর্কের বিরিয়ানি বিক্রি করবো। মানবে কেউ? আমি একটা ইসলামিক অনুষ্ঠানে গিয়ে আমি একটা পর্কের বিরিয়ানি বিক্রি স্টল দেবো, মানবে কেউ? আমাদের দুর্গাপূজা মণ্ডপের সামনে হচ্ছে, আমাদের দুর্গাপূজা মণ্ডপের সামনে স্টল থাকে খাবারের, সেখান থেকে মানুষ খাবার কিনে খায়। আপনি মণ্ডপের মধ্যে কি বিক্রি স্টল দিচ্ছেন? মণ্ডপের মধ্যে নয়, কেন মণ্ডপের মধ্যে? মণ্ডপের বাইরে দিন। আপনি মণ্ডপের বাইরে প্যাটিস বিক্রেতা কি মণ্ডপে উঠে করছিল? এবার হচ্ছে প্রথম কথা, যে ব্যক্তি এই ছেলেটার নাম যে রেজাউল, ওকে যখন প্রথম এটা ধরা পড়ে কিভাবে, আমরা স্পটে ছিলাম, আমরা জানি। প্রথমে যখন ও নিয়ে এসে বিক্রি করছিল সাধারণভাবে বিক্রি করছিল। একজন সন্ন্যাসী, সে অসুস্থ হয়ে পড়ে, সকাল থেকে না খেয়েছিল, সে অসুস্থ হয়ে পড়ে। তখন তার কাছে যখন যাওয়া হয়, সে বলে যে এটা তোমার আমিষ। ও প্রথম থেকে বলে আসছিল সবজি। আবারও জিজ্ঞেস করে এটা আমিষ না সবজি, আবারও বলে সবজি, বারবার সময় সবজি। এবার সবজি খেতে গিয়ে ওই সন্ন্যাসী যখন মুখে দিতে গিয়ে বলে এটা তো মাংস আছে। প্রশ্নটা যাচ্ছে ওইখানে, ও মিথ্যাচারটা কেন বললো? আমি যদি আমার, তাহলে তাকে মারবে? বলছি না, আমি যদি আমার মন্দিরের মধ্যে জুতো পরে প্রবেশ করি, আমি কেউ মেনে নেবে? কোনো পুরোহিত মেনে নেবে? তাহলে মারবে আপনাকে? মারটা কখন হয়েছে? মারটা হয়নি, সেরকম কোনো মার হয়নি। হয়তো চট থাপড়া মেরেছে, চট থাপড়, তার দোকান পর্যন্ত ভেঙে দিয়েছে। কিন্তু মজার বিষয়, মামলা করলো কে? সায়ন ব্যানার্জি। আর মমতা ব্যানার্জি বললো আমি অ্যারেস্ট করিয়েছি। অদ্ভুত ব্যাপার না এটা? ধর্মের রাজনীতি শুধু বিজেপি করে না। হ্যাঁ, আমি হিন্দু বলে আমি বলতে পারি আমি ধর্ম হিন্দু, আমি ধর্মের রাজনীতি করি। আমি যদি মনে করি আমার নিজের ধর্মকে বাঁচাতে হবে, আমি সাম্প্রদায়িক। ধর্মকে বাঁচাতে হবে কেন? আমাদের পশ্চিমবঙ্গে কি কোনো ধর্মকে বাঁচাতে হবে বলে মনে করেন আপনি? এই সময় দাঁড়িয়ে আমি উত্তর নেব। প্রথমেই বলি, বিজেপি মুখপাত্র উনি যে কথাটা বললেন, মন গড়া কথা, কোন মিডিয়াতে উনি দেখেছেন আমি জানি না। ওখানে এই যে রিয়াজুল শেখ, সে আজও পর্যন্ত যান, হয়তো ইডেন গার্ডেন্স এর বাইরে বা ওই সেম ময়দানে আজ পর্যন্ত সে প্যাটিস বিক্রি করছে। সে
সে বিগত 20 বছর 25 বছর ধরে প্যাটিস বিক্রেতা, এবং আমরাও জানি, আমরা খেয়ে থাকি কলকাতার রাস্তাঘাটে এই ধরনের প্যাটিস, খুব সুস্বাদু। পনির প্যাটিস, ভেজ প্যাটিস, চিকেন প্যাটিস সবটাই বিক্রি হয়। ওই দিনে উনি ওইটাই করছিলেন। একদম। আমি আরেকটা বিষয় নিয়ে সুভাষিস বাবুর কাছে যাব। আপনি বললেন যে ওই যে প্যাটিস বিক্রেতা বিক্রি করছিল মণ্ডপের মধ্যে, দুর্গাপুজোর মণ্ডপের মধ্যে কখনো আমিষ খাবার বিক্রি হয় না। ওই ভদ্রলোকও কিন্তু মণ্ডপের মধ্যে আপনাদের অনুষ্ঠানের জায়গায় বিক্রি করেনি। আরেকটা বিষয় আমাকে শেষ করতে দিন। আরেকটা বিষয়, আপনাদের যেখানে অনুষ্ঠান হচ্ছিল সেখানে কি কোনোভাবে ব্যানার টাঙিয়ে বিজ্ঞপ্তি করা ছিল এখানে আমিষ নিয়ে আপনারা প্রবেশ করবেন না বা আমিষ কোনো ধরনের জিনিস এখানে বিক্রি করবেন না? ভিড় দেখলে সে তো বিক্রির আশায়, দুটো পয়সা আয় করার আশায়, রোজগারের আশায় যাবেই, তা বলে তাকে মার খেতে হবে সামান্য একটা খাবারের জন্য? প্রথম কথা হচ্ছে আপনার প্রশ্নটা একটু অদ্ভুত লাগছে। প্রথম কথা বলছেন যে আপনি বিক্রি করা যাবে না আর মার খাওয়া। প্রথম কথা, বিক্রি করা যাবে না এই কথাটা কেউ বলা হয়নি। রাস্তা ছিল, রেড রোডে গিয়ে বিক্রি করতে পারতো, ফোর্ট উইলিয়ামের সামনে গিয়ে বিক্রি করতে পারতো, পিজির মুখটায় গিয়ে বিক্রি করতে পারতো, অনেক জায়গায় ছিল বিক্রি করতে পারতো। কিন্তু ভিড়টা যে জায়গায় ছিল সেখানে আমি প্রথমে বলছি, এবার যেখানটা ও বিক্রি করছিল ওখানে আমাদের 3টে স্তরের ব্যারিকেড ছিল। মূল যে ব্যারিকেড ছিল সেই ব্যারিকেডের বাইরে আরেকটা ব্যারিকেড ছিল যেখানে আমাদের স্টল দেওয়া ছিল, সেখানে আমাদের গীতা, তারপরে বিস্কুট, জল, এই সমস্ত দেওয়া হচ্ছিল। আর প্রথম কথা, গীতা পাঠ মানে হচ্ছে একটা পবিত্র গ্রন্থের পাঠ, সুতরাং এটার মধ্যে সনাতনী ভাবাবেগ, মন্দিরের ইস্যু, কারণ গীতা ছাড়া কখনোই আমরা মনে করতে পারি না যে গীতার বাইরে কোনো কিছু হতে পারে, কারণ আমাদের মনুষ্য ধর্মের সর্বস্ব হচ্ছে গীতা। সুতরাং প্রত্যেক ধর্মই বলে মানব প্রেমের কথা, গীতাও বলেছে মানব প্রেমের কথা। সেখানে লেখা নেই মানুষকে মারো, মানুষকে করো। সে তো তার পেটের দায় গেছিল। আমাদের বক্তব্য আমিষ নিরামিষ নয়। আমার বক্তব্য, ওকে যখন প্রথমে প্রশ্ন করা হয়েছে যে এটা নিরামিষ না আমিষ, ও কিন্তু প্রথম থেকে যাবো, আমি সিপিআইএম প্রতিনিধি, সামান্য একটা খাবার আমিষ না নিরামিষ তার জন্য মারধর করে একজনের ব্যবসা, আয় করার জায়গা ভেঙে বন্ধ করে দেওয়া হলো। কি বল? আসলে শ্রমজীবী মানুষের সঙ্গে যাদের কোনো সম্পর্ক নেই, যে মানুষটা দিন আনে দিন খায়, যার পেটের ভাত জোগাড় করতে তাকে দিনরাত পরিশ্রম করতে হয়, সেই প্যাটিস বিক্রেতা হোক, সেই প্যাটিস বিক্রেতা হোক বা লজেন্স বিক্রেতা হোক, আসলে ধর্মের নাম করে শ্রমজীবী মানুষের উপর আক্রমণ গেরুয়া শিবিরের, এই ভারতবর্ষের ঐতিহ্য। যারা শ্রমকর চালু করে শ্রমিকের অধিকার কেড়ে নিতে চায়, তারা আপনার আমার কাজের অধিকার কেড়ে নেওয়ার জন্য নীতি চালু করে। এই প্যাটিস বিক্রেতা তাদের নীতির শিকার। তারা মনে করে যে শ্রমজীবী মানুষ, গরিব মানুষ সমাজে বাস করার অধিকার তাদের নেই, এবং বেছে বেছে শ্রমজীবী মানুষের উপর ইচ্ছাকৃত এই আক্রমণ গেরুয়া শিবিরের। আমি কৃষ্ণবাবুর কাছে যাবো। কোথাও কি মনে হচ্ছে না হিন্দু ধর্মটা যেন উগ্রত্ব জায়গায় একটা চলে যাচ্ছে? আমরা যারা হিন্দু ধর্ম, আমরা শান্তি মানি, আমরা হিন্দু ধর্ম, আমরা অন্যকে ভালোবাসতে জানি, আমরা হিন্দু ধর্ম আমরা আপ্যায়ন করতে জানি, আমরা ভালোবাসতে জানি, সেটা কোথাও একটা উগ্র জায়গায় চলে যাচ্ছে মনে হচ্ছে। দেখুন, আমি নিজেও হিন্দু। যদি হিন্দুত্ব শিখতে হয় তাহলে রামকৃষ্ণর কাছে শিখবো। লালকৃষ্ণ আডবাণী বা অমিত শাহজি কিংবা নরেন্দ্র মোদীর কাছ থেকে হিন্দুত্ব শিখতে চাই না। হিন্দুত্ব শেখার জন্য এরা মাস্টার নয়। আমরা হিন্দু, আমরা জানি কিভাবে আমাদের চলতে হবে, কিন্তু আমাদের খাবার, আমাদের পোশাক, আমাদের ধর্ম, আমাদের বর্ণে হাত দেওয়া যাবে না। যদি হাত দেওয়া যায় সমস্ত মানুষকে নিয়ে প্রতিবাদ হবে, সারা ভারতবর্ষে প্রতিবাদ হবে। শুধুমাত্র চিৎকার করলে হবে না, প্রতিবাদ হবে ধর্মের নামে নয়, বর্ণের নামে হয়। রুটি রুজির জন্য প্রতিবাদ, রুটি রুজি ব্যবস্থা করুক, কে কি খাবে সেটা ঠিক করার দায়িত্ব নরেন্দ্র মোদীজির নয়। নরেন্দ্র মোদীজির দায়িত্ব মানুষের পেটে ভাত তুলে দেওয়া, ভাত জোগাড় করে দেওয়া। উনি ব্যর্থ, তাই এইসব নোংরাম করে বেড়াচ্ছে। আমরা ধিক্কার জানাচ্ছি নরেন্দ্র মোদীকে, আমরা ধিক্কার জানাচ্ছি। একদম। আমাদের অনুষ্ঠান চলছে এবং আমি অনুরোধ করবো এখানে যারা দর্শক রয়েছে তাদের যদি কোনো প্রশ্ন থাকে, তাদের যদি কোনো মতামত থাকে, আপনারা হাত তুলবেন, আমি পৌঁছে যাবো আপনার কাছে। আপনার প্রশ্ন সরাসরি তুলে ধরবো রাজনৈতিক প্রতিনিধির কাছে। আমি এবার তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি অনেকক্ষণ ধরে হাত তুলে আছে, বলুন। প্রথমেই বলতে চাই, আপনারা এখানে আমরা যারাই সমবেত আছি, একটু রাস্তার ওপারটা একটু তাকান। এইদিকে মা তারার মন্দির, ওইদিকে শিব দুর্গা মন্দির। ঠিক দেখুন, এক হাত দূরেই কেউ তাদের জীবিকা নির্বাহ করছে, ওখানে চাইনিজ বিক্রি করে, ওখানে চিকেন বিরিয়ানি বিক্রি করে। এই মন্দিরটার পিছনেও ওখানে
একটা রেস্তোরাঁ আছে যেখানে চিকেন মটন বিরিয়ানি বিক্রি হয়, পাশেই একটা চপের দোকান আছে যেখানে ডিমের চপ, মুরগির চপ, মটন চপ বিক্রি হয়। এটাই বাংলার সংস্কৃতি, এটাই কালচার। খেটে খাওয়া মেহনতি মানুষদের পেটে লাথি মারা যাবে না। বিজেপি কি হিন্দুত্বের ঠেকা নিয়ে রেখেছে নাকি? এই গুজরাটি মডেলের, ইউপি মডেলের বিজেপি এই বাংলায় মানবে না। এই বাঙালি আনা কালচারে তারা এই বাংলাকে বিধ্বংস করতে চাইছে, এই বাংলার গরিমাকে পথে ঘাটে মাঠে লুণ্ঠিত করতে চাইছে এই বিজেপি। আবার বলছি, হরিদ্বারে অনেক সংখ্যালঘু থাকে, হরিদ্বার শহরের মধ্যে অনেক সংখ্যালঘু থাকে। হরিদ্বার শহরে কিন্তু কোনো নিরামিষ আমিষ খাবার বিক্রি হয় না। হরিদ্বার শহর থেকে 15 কিলোমিটার দূরে আমিষ খাবার বিক্রি হয়। দাদা হয়তো আপনি জানেন না, আপনি হরিদ্বারটাকে মুখস্থ করে এসেছেন। এরকম সংখ্যালঘু সারা ভারতবর্ষের প্রত্যেকটা অলিতে গলিতে থাকে। কে কি খাবে, কে কি পড়বে, সেটা আপনারা ঠিক করে দেবেন নাকি? কে নিরামিষ খাবে, কে আমিষ খাবে, সেটা বিজেপি ঠিক করে দেবেন নাকি? এই সংস্কৃতি, এই অপসংস্কৃতি এই বাংলায় বাঙালি কালচারে মানায় না। আপনারা এই রিয়াজুলকে মেরেছেন, আপনারা কোনো ক্ষমতায় আসেন দিন, মানুষ বিচার করবেন 2026-এ। সিপিএম এর অনির্বাণ বাবু বলুন। আসলে যারা মানুষের খাবার অধিকার কেড়ে নেয়, খাবার দিতে পারে না, মানুষের খাবার নিরাপত্তা নিয়ে ছিনিমিনি খেলে, গৌতম আদানি অনিল আম্বানির কাছে গিয়ে, মুকেশ আম্বানির কাছে গিয়ে গোটা দেশের কৃষি ব্যবস্থা বিক্রি করে দেয়, তারা মানুষের খাবার নিয়ে প্রশ্ন তোলে। দেশের সংবিধান আমাকে অধিকার দিয়েছে, আমি কি খাবো, আমি কি পড়বো। সুতরাং কোন 56 ইঞ্চির ছাতিওয়ালা ওই আম্বানি আদানির দালাল ঠিক করবে না। একদম একদম আমাদের যে বিষয় আলোচনা চলছে, যখন উঠলো, প্রশ্ন যখন উঠলো, আর একটা বিষয়ের মধ্যে আমি বলতে চাইবো আমাদের দর্শকদের উদ্দেশ্যে। কিছুদিন আগেই আমাদের ছট পুজো গেছে, আমরা জানি, এবং সেই ছট পুজোয় এই পশ্চিমবঙ্গের ঘটনা বলছি, অবাক হবেন না, কেউ অবাক হবেন না। এই পশ্চিমবঙ্গে ছট পুজোর কিছু কিছু জায়গায় ছট পুজোর দিন কিছু গোষ্ঠীর লোক, হয়তো তারা বিজেপির সাথে জড়িত, কোথাও কোথাও বিজেপির পতাকা নিয়েও দেখা গেছে, মাছ মাংসের দোকান বন্ধ করার হুমকি দিয়ে গেছে। হ্যাঁ, ঘটেছে এই ঘটনা, এই বাংলার বুকেই ঘটেছে, এই পশ্চিমবঙ্গের বুকেই ঘটেছে। সরাসরি উত্তর নেব। দেখুন, কোনো একটা অনুষ্ঠানের জায়গায় যদি কোনো আমিষ বস্তু যদি বিক্রি হয়, তাহলে সেটার একটা প্রশ্নবোধক প্রশ্ন থাকে। আমি একটা কথা বলি, আমরা যখন কালী পুজো করি, বা আমরা যখন ছিন্নমস্তার পুজো করি, বা আমরা যখন দেবী দুর্গার নবমী পূজার যখন আমরা মহিষাসুর বলি, হিন্দু ধর্মে মা কালীর ভোগেও কিন্তু আমিষ ভোগ হয়। বলছি সেই সময় কিন্তু মাকে আমিষ দেওয়া হয় না যে তা না, মন্দিরে আমিষ প্রবেশ হয় না যে তা না, কিন্তু মাকে অর্পিত যে আমিষ, সেটা প্রসাদ হিসেবে যখন দেওয়া হয়, ওটার বিষয়বস্তু আলাদা। আর আপনি যদি আমিষটাকে এমডি করে নিয়ে চলে যান, আজকে যদি আমি বলছি, আমার বন্ধুরা অনেকেই বলছেন, আমি আমারও বলছি, কোনো একটা মাদ্রাসা, কোনো একটা মসজিদের সামনে গিয়ে আমি পর্ক বিরিয়ানির দোকান দিই, মেনে নেবে সেখানকার মৌলানারা? মেনে নেবে? আপনি একটা হিন্দু ছেলে কোনো মসজিদে বা মাদ্রাসায় ঢুকতে পারবেন? ঢুকতে পারবে না, কোনোদিনও ঢুকতে পারবে না, কোথাও ঢুকতে পারবে না, ফতেপুর স্বীকৃতও না। তো সেখানে এরা এইটা কেন হবে? আমার একটা ধার্মিক জায়গা, ধর্ম যার, ইসলাম ধর্মকে আমি সম্মান করি, আমি অবশ্যই ইসলাম ধর্মকে সম্মান করি, আমি অবশ্যই খ্রিস্টান ধর্মকে সম্মান করি, আমি অবশ্যই জৈন ধর্মকে সম্মান করি, কিন্তু ধর্ম সবার। তার মানে এই না যে ধর্মকে নিয়ে যথেচ্ছা করা হবে। আমার তো মনে হয় সেদিন এই দুজন ভদ্রলোককে প্যাটিস দিয়ে পাঠানো হয়েছিল, ইচ্ছাকৃত করা হয়েছিল, কারণ তাদের মধ্যে এক মাননীয় একটা ভয় ধরে গেছিল যে 6.5 লক্ষ মানুষ গীতা পাঠ করছে, মানে পশ্চিমবাংলার রূপরেখা অন্যরকম হয়ে যাবে, পশ্চিমবাংলার ডেমোগ্রাফি চেঞ্জ যেটা হয়ে গেছিল আবার পূর্ণ জায়গায় চলে আসবে। আমি আর পারবো না, আমার ভোটের রাজনীতি আমি করতে পারবো। কিন্তু 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 প্রশ্ন আমি সুভাষিস বাবুর কাছে বলবো, যে আপনি বলছেন হতে পারে সেই প্যাটিস বিক্রেতাকে পাঠানো হয়েছে, সমস্তটাই সম্ভাব্য বিষয়, সম্ভাবনার উপর না, সম্ভাবনার উপর আমি আপনার কথা আমি মেনে নিলাম বাট তাকে পাঠানো হয়েছে, তা বলে তাকে মেরে তার দোকান বন্ধ, এটাকে আপনি সমর্থন করছেন? তার দোকান তো না, হকারের কোনো দোকান হয় না, যেটাই তার ঠেলা হোক, তার যেটাই হোক, কিন্তু মজার বিষয় হচ্ছে সমর্থন করছে। আমি বলছি, আমি অবশ্যই বলবো যে সে মেরেছে, মারাটা সমর্থন, মারাটা সমর্থন না, আমি বলছি সে ওখানে প্রবেশ করাটা ভুল হয়ে মেরেছে সমর্থন করছে।
ওকে বলতে পারতো, ওনাকে বলতে পারতো আপনি চলে যান, আপনি চলে যান, আপনি বিক্রি করবেন না, চলে যান। মানাটা বলা হয়েছে সে কি যাচ্ছিল না? কিন্তু সে যদি জেদ ধরে থাকে তাহলে তখন সে কি করবে? মানুষ যখন জেদ ধরে থাকে তাহলে কি করবে? তখন মানুষ তাহলে আপনাদের যারা করেছে, শুনুন, যারা করেছে তারা আবেগপ্রবণভাবে করেছে। তাহলে সেই ময়দানের চারদিকে লাগানো হচ্ছিল, এখানে আমিষ কোন রকম দোকান আপনারা দেবেন না লাগিয়েছিলেন? আমিষ কোনোরকম চলবে না, এটা কোনো, কিন্তু এটা তো বাস্তবিকভাবে বোঝা উচিত যে ওখানে একটা তাহলে নীতিগত ভাবে তার গায়ে হাত তোলাটা অন্যায়। আপনি আপনি তাহলে বলছেন তাহলে আমি কালকে একটা মসজিদের দোকানের সামনে গিয়ে পরবিনারি দোকান দিয়ে দিই। দিতেই পারেন, আপনার যদি সেটা রুজি রুটি হয় আপনি দিতেই পারেন। এবার আমাকে যদি প্রশাসন তুলে নিয়ে যে আপনি দায়ভার নেবেন, সেখানে যদি দোকান থাকে দিতেই পারে, এরকম অনেক জায়গায় দোকান রয়েছে। আমার দোকান নেই, আমি ওখানে হকারি করছি। উত্তর নেবো। আপনি কোথায় দোকান দেবেন না দেবেন অনেক কল্পনার উপরে বললে হবে নাকি? যেটা ঘটে গেছে সেটা নিয়ে বলুন। এখন আপনি কোথায় দোকান দেবেন, কোথায় তুলে নিয়ে যাবে, আমরা কি দেখতে গেছি নাকি? ওটা তো অনেক কল্পনা। এখন যেটা ঘটে গেছে যে রিয়াজুল শেখকে মারা হলো, আচ্ছা যে যে বিজেপি যে মুখপাত্র বলছেন, আপনি কি জানেন শুধু রিয়াজুল শেখ নয়, ওখানে সমীর মন্ডল বলে আরেকজন ছিল, সে মুসলিম নয়, সে হিন্দু ধর্ম অবলম্বী ছিল, সেও ওখানে বিক্রেতা, তাকেও মারা হয়, তাকেও মারা হয়। তারপরে রিয়াজুল শেখের কাছে ওরা যায়, ওখানে যে কোনো বাড়ি বিক্রেতা সকলকে এটা করা হয়। তাহলে আপনারা একটা ব্যানার টাননি কেন? আপনারা যারা ওখানে আয়োজকরা ছিলেন ব্যানার টাননি কেন যে এখানে আপনারা বাড়ি বিক্রেতা বাড়ি বিক্রি করতে পারবেন না? টানানো উচিত ছিল, এটা আপনাদের মিসম্যানেজমেন্ট। তাহলে আপনারা এই নিরীহ মেহনতি মানুষগুলোকে মারবেন? আমি উত্তর নেব। এই রাজনীতির মাঝখানে ধর্ম, ধর্মের মাঝখানে আমিষ নিরামিষ, মাঝখান দিয়ে মার খেলো একটা সাধারণ সামান্য ঘরের একটা প্যাটিস বিক্রেতা, যে হয়তো ওই ভিড়ের মধ্যে প্যাটিস বিক্রি করে 2 পয়সা ইনকাম করে তার ছেলে মেয়েকে খাবার দিত, তার সংসারটা চলতো, কিন্তু বাইরে এলো মার খেয়ে, বরং তার ডাক্তারের পিছনে খরচ চলে গেল। কি বল? সুভাষিস বাবু হয়তো জানে না যে বেহালা হিন্দু অধ্যুষিত অঞ্চল, কিন্তু নবমীর দিন বেহালায় রেকর্ড মাংস বিক্রি করে বিক্রেতারা প্রচুর লাভ করে, রেকর্ড সংখ্যক মাংস বিক্রি হয়। নবমী, শুভ নবমীর দিন আমরা মাংস খাই, এটা আমাদের রুচি, এটা আমাদের ধর্ম দিয়ে বিচার করলে হবে না। সুতরাং একটা মানুষ কি বিক্রি করবে, একটা মানুষ কি বাজার করবে, একটা মানুষ কি খাবে, আমরা আবার বলছি সেটা ঠিক করার দায়িত্ব সংবিধান ভারতবর্ষের বিজেপিকে দেয়নি। আমরা ধিক্কার জানাচ্ছি, বিজেপিকে শোধরাবার জন্য পরামর্শ দিচ্ছি, আর কিছু নয়। একদম সুভাষিস বাবু যেটা বলছেন, মাকে উনি সমর্থন করেন না, এক্ষুনি বললেন আমাদের সবার সামনে মারধর করা যে সেটাকে সমর্থন করে না, কিন্তু তাকে তো মারা হলো, তার ব্যবসা কার্যত সেখান থেকে বন্ধ করে দেওয়া হলো। কি বলবো? ওই যে আমি শুরুতেই বলেছি, যারা মানুষের কর্মসংস্থান কেড়ে নেয়, যারা মানুষের কাজের ন্যূনতম ব্যবস্থা করতে পারে না, তারা ওই গরিব শ্রমজীবী মানুষকে টার্গেট বানায়। কেন জানেন? কারণ যেই গরিব শ্রমজীবী মানুষের যে কাজের অধিকারের যে দাবি, সে যে হকার ব্যবসায়ী, সে যাতে শান্তি মনে নিজের ব্যবসাটা করতে পারে, সেটাকে আটকানোর জন্য আসলে যাদের মাথা আদানি আম্বানিদের কাছে বিক্রি হয়ে গেছে, তারা ওই গরিব মানুষের দুঃখ কষ্ট বোঝার তাদের কোনো নৈতিকতা নেই, তাদের মন কাঁদে না, তাদের মন কাঁদে আদানি আম্বানির প্রতি। আমার দেশের সম্পদ এয়ারপোর্ট থেকে শুরু করে পোর্ট, এই আদানি আম্বানির কাছে প্রতিদিন বিক্রি হচ্ছে। ইউজিসি কে কার্যত তুলে দেওয়া হবে, দেশের শিক্ষা বলে ব্যবস্থার উপর সরকারি নিয়ন্ত্রণ থাকবে না, স্কুল কলেজের প্রশ্ন থাকবে না, মন্দির মসজিদ আমাকে আপনাকে ধর্মের ভিত্তিতে ভাগ করা হবে, আপনার বাড়ির ছেলে মেয়ের শিক্ষা কাজের ব্যবস্থা নিয়ে কেউ কথা বলবে না। আসলে আমাদের মনকে ধর্মের দিকে ঠেলে দিয়ে আমার জীবনের আপনার জীবনের মৌলিক দাবিকে প্রতিদিন পদদলিত করবে এই বিজেপি এবং তৃণমূলের যৌথ সরকার। সুভাষিস বাবু, প্রথম কথা, আমার সিপিএম এর বন্ধু যে কথাগুলো বলছে খুব শুনতে ভালো লাগছিল, বামপন্থী তো। বিষয়টা হচ্ছে যে 34 বছরের শ্রমজীবী যে কথাটা, এত শ্রম, এত জীবী, এত শ্রম, এত জীবী, মানে জীবী করে সব কিন্তু পশ্চিমবাংলা থেকে হাওয়া করে দিয়েছিল। বাকি ছিল 11 বছর। এখন বাকিটা ওই 11 বছরে কাঠমানি চোর, গরু চোর, কয়লা চোর, বালিশের তলা থেকে কোটি কোটি টাকা, কম্বলের তলা থেকে কোটি কোটি টাকা, আর সব আরো অনেক কিছু, খেলার মাঠে কোটি কোটি টাকা, সব কিছু বেরিয়ে আসছে। কিন্তু ওই আলটিমেটলি বললাম, মামলা করলো সায়ন ব্যানার্জিকে, আর অ্যারেস্ট করলো মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জি নিজেই বলেছে আমি অ্যারেস্ট করিয়ে দিয়েছি দুজনকে, তো বলেছেন নিজে একদম সম্মান মতো বলেছেন। তো তাহলে আমি একটাই কথা বলি, মামলা করলো সায়ন ব্যানার্জি,
অ্যারেস্ট করলো মমতা ব্যানার্জি, তাহলে কাটলেটটা খেলো কারা আর সেম সাইড গোলটা করলো কারা? একদম একদম আমাদের এই ইতিমধ্যে একদম হাতে সময় খুব কম। আমাদের আরো একটা বিষয়, যখন ধর্ম রাজনীতি জাত সবকিছুরই কথা হচ্ছে, তবে আরেকটা বিষয় আজকের এই অনুষ্ঠানের মধ্যে না বললে অনুষ্ঠানটা হয়তো কোনো একটা জায়গায় ফাঁকা থেকে যায়। তার কারণ আমরা দেখেছি কিছুদিন আগেই উড়িষ্যায় একটি আদিবাসী মহিলার হত্যা, তার দেহ পাওয়া যায়, দেহ উদ্ধার হয় এবং সেই হত্যা কারা করেছে তা প্রকাশ পায়নি, কিন্তু সেই উড়িষ্যার আদিবাসী লোকজন তারা একটি বাঙালি অধ্যুষিত গ্রামে কার্যত আক্রমণ করে, চালানো পোড়ানো হয়, মেরে ফেলা হয়, অত্যাচার করা হয় সেই বাঙালি অধ্যুষিত গ্রামে। তাহলে বাঙালি অন্যান্য রাজ্যে আমরা এর আগেও দেখেছি, বিভিন্ন রাজ্যে বাঙালিরা যখন সেখানে যাচ্ছে কাজের জন্য হোক যে কারণে হোক, সেখানে কিন্তু তাদের উপর অত্যাচার করা হচ্ছে, অপমান করা হচ্ছে। বাঙালি, এই বাঙালি সংস্কৃতি, যে বাংলা থেকে এই ভারতবর্ষ স্বাধীন হয়েছে, যে বাংলার সব থেকে বেশি অবদান, যে বাঙালির সব থেকে বেশি অবদান, সেই বাঙালির অস্তিত্ব আজ হারানোর পথে। তাই কি আমি উত্তর নেব? দেখুন, প্রথম কথা হচ্ছে বাংলা এবং বাঙালি। উড়িষ্যায় যে ঘটনাটা ঘটেছিল খুবই দুঃখজনক ঘটনা, আমারও খারাপ লেগেছিল, কিন্তু ভাষা নেই কিছু বলার। হতে পারে, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় কি আমরা বাঙালিরা সেফ? আমরা যদি মনে করি আমরা, যেটা হয়েছে সেটা একটু বলুন, তারপর পশ্চিমবাংলা নিয়ে অবশ্যই। না আমি বলছি আমরা পশ্চিমবাংলায় আমরা কি বাঙালিরা সেফ? আমরা কি নিরাপদে আছি? আপনি এই ঘটনাটা বলুন, আমি আসছি। পশ্চিমবঙ্গ বলবেন আপনি, আমি নেবো। আপনি এই যে প্রশ্নটা করলাম সেটা একটাই কথা বললাম, যে ঘটনাটা ঘটেছে ওই ঘটনাটাকে মেনে নেওয়া যায় না, আমি মানতে পারি না। ওটা তার মানে এই না আপনার বাঙালি হিসাবে গায়ে লাগছে। বাঙালি হিসাবে গায়ে লাগা না। বাংলা এবং বাঙালি বা উড়িষ্যা বা উড়িয়া, ও ভারতীয়, আমিও ভারতীয়। ঘটনা ঘটে গেছে, খারাপ হয়েছে, খুব খারাপ। আমি বলছি না যে এটা একদম মানে খুব ভালো কাজ হয়েছে, আমি বলবো না। তাহলে কি পদত্যাগ করা উচিত? পদত্যাগের এখানে প্রশ্ন, পদত্যাগের দাবি তো পদত্যাগ যদি করতে তাহলে মাননীয়কে সবার আগে করা উচিত। কারণ মাননীয় মমতা ব্যানার্জির আমলে পশ্চিমবাংলার মানুষে বাঙালি যদি বলা হয়, বাঙালি হিন্দু, হরগোবিন্দ দাস, চন্দন দাস, তাকে মেরে ফেলা হয় কারণ সে মূর্তি তৈরি করতো বলে। সে সিপিএমই করতো, সিপিএমই কর্মী ছিল, মেরে ফেলা হয়েছে, তাদেরকে গলা কেটে নামিয়ে দেওয়া হয়েছে। এরকম প্রচুর বাঙালিকে মারা হয়েছে, বাঙালি হিন্দুদের মারা হয়েছে। তাহলে সেখানে তো মনে হয়েছে বাঙালি হিসেবে তাহলে বাঙালিরা পশ্চিমবঙ্গে সুরক্ষিত নয় বলছে? না, তৃণমূল তো বাঙালি। আপনি বাঙালি সুরক্ষিত পশ্চিমবঙ্গে? হ্যাঁ, সুরক্ষিত আছে। বাঙালি আপনি বাঙালি তো? আপনি বাঙালি তো? সুরক্ষিত পশ্চিমবঙ্গে? সুরক্ষিত তো বাঙালি? এখানে যারা রয়েছে আশা করি বাঙালি। আপনি বাঙালি তো? সুরক্ষিত? একদম 100%। আপনি বাঙালি সুরক্ষিত পশ্চিমবঙ্গে? আপনি বাঙালি সুরক্ষিত? আমি এখানে একটু প্রোটেক্ট ফিল করি না। ওটা আপনি করেন না, ঠিক আছে। বাঙালি আর কে বাঙালি আছে সুরক্ষিত? 100% বাঙালি। আপনি বাঙালি হিসাবে পশ্চিমবঙ্গে কি সুরক্ষিত? না, মোটে না। বাঙালি হিসাবে সুরক্ষিত? একদম সরাসরি আমি আবার প্রোগ্রামে ঢুকবো। বেশিরভাগ মানুষ বলছে হ্যাঁ বাঙালি হিসাবে তারা সুরক্ষিত, দুজন বললেন যে না তারা সুরক্ষিত নয়, সেটাও আমরা দেখালাম। কিন্তু বেশিরভাগ মানুষ বলছে বাঙালি হিসাবে তো সুরক্ষিত পশ্চিমবঙ্গ। বাঙালি হিসাবে আমি তাকে এখনো বলছি, আবারও প্রশ্ন, বুকে হাত দিয়ে বলুক যে আমি সুরক্ষিত কিনা। বললেন তো? আমার মনে হয় না আমি পশ্চিমবঙ্গ। বললেন তো? না, সে বলেছে, হয়তো আপনারা। আপনি বাঙালি না? আপনি সুরক্ষিত নয়? আমি বাঙালি। আপনি সুরক্ষিত নয়? আমি সর্বপ্রথম হচ্ছে ভারতীয়, তারপর হচ্ছে আমি হিন্দু। আপনি সুরক্ষিত পশ্চিমবঙ্গে? সুরক্ষিত? আমি পশ্চিমবঙ্গে সুরক্ষিত নয়। আপনি সুরক্ষিত না? না। একদম সরাসরি সে গায়ে চালি। পশ্চিমবঙ্গে বাঙালিরা সুরক্ষিত নয়, সাধারণ মানুষের মতামত রাখলাম এবং উনি নিজে বলছেন উনি সুরক্ষিত নয়। আপনারা সকলেই দেখলেন এখানে মানুষের প্রতিক্রিয়া, মেজরিটি মানুষ তারা তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। আর প্রথমেই বলি, ওই যে হেলিকপ্টার ভাড়া করে ইলেকশনের সময় ওনারা আসেন না, এসে খালি অলিক কল্পনা করে যান আপকি বার 200 পার, আপকি বার 400 পার, আর ঝোলায় আসে মাত্র 60-65টা আসন। আমার দাদাও ঠিক তাই। এত মানুষ যখন বলে দিলেন অন রেকর্ড, সেখানে আবার বুকে হাত দিয়ে বলার কি আছে? আর রইলো আমার কোনো এক দিদি, আমার দিদি, তিনি একজন মহিলা, তিনি বলেছেন তার এই মতামতকে সম্মান জানাই, কিন্তু এটাই পশ্চিমবাংলা, এটাই স্বাধীন একটা বাংলা, যেখানে এই সন্ধ্যা 6টার সময় কোনো একজন মহিলা, একটা দিদি দাঁড়িয়ে বলছে আমি সুরক্ষিত নয়, ভরা বাজারে বা পুলিশের প্রোটেকশন দিয়ে। তো এই ধরনের মতামত, ভিন্ন মতামত থাকতেই পারে। এবং আপনি যেটা বলছিলেন না, আমরা বকটুই দেখেছি, আমরা নন্দীগ্রাম সিঙ্গুর দেখেছি, সিপিএম আমলে, বামফ্রন্ট আমলে গলা কেটে রক্ত মাখানো ভাত মাঠে খাওয়ানো হয়েছে। আর আমরা আবার দেখলাম উড়িষ্যাতে এই বিজেপি শাসনে তারা আমাদের এই বাঙালি আদিবাসী এই মহিলার গলা কেটে ধর আলাক করে দিয়েছে। তো এটাই তো আমাদের কালচার।
একদম। আমি প্রশ্ন নেব, আমি উত্তর নেব কৃষ্ণবাবুর কাছ থেকে। আপনি তো বাঙালি, সুরক্ষিত? সুরক্ষিত তার বিভিন্ন ভাগ আছে। শুধুমাত্র আজকে তুমি সন্ধ্যাবেলায় দাঁড়িয়ে আমাকে বললে সুরক্ষিত কিনা, তার সঠিক প্রশ্ন এখানে উত্তর দেওয়া যাবে না। কারণ সুরক্ষার ব্যাপারে অনেকগুলো পার্ট আছে, সেই পার্টগুলো কি রাজ্য সরকার মেনটেন করছে সেগুলো দেখতে হবে। তো আমরা তো পশ্চিমবাংলায় রাত্রেবেলা হাঁটাচলা করছি, আমরা ভাবছি সুরক্ষিত, কিন্তু খবর বলছে তারপর দিন আমরা পেপারে দেখছি যে বাংলার অনেকগুলো জায়গা ফাঁকা থেকে যাচ্ছে। আমিও তো সুরক্ষিত, আমি বেরিয়ে আসলাম, কিন্তু দেখা গেল তারপর দিন সকালে বাংলায় 5 জায়গায় 8 জায়গায় 10 জায়গায় মানুষ সুরক্ষিত নয়। সুতরাং সুরক্ষার ব্যাপার বিভিন্ন পার্ট আছে। আমরা কি বাংলা শিক্ষায় সুরক্ষিত? আমরা কি বাংলা খাওয়া দাওয়ায় সুরক্ষিত? আমরা কি বাংলা অর্থনৈতিক ভাবে সুরক্ষিত? আমি অনির্বাণ বাবু, সুরক্ষিত বাঙালি তো? সুরক্ষিত একটা শব্দে বলা যাবে না। পশ্চিমবাংলার মেয়েরা সুরক্ষিত নয় পশ্চিমবাংলায়, এই নিয়ে কথা বলতে কোনো দ্বিধা নেই। আমি আপনি সুরক্ষিত কিনা, কারণ আমাদের উপর এখনো পর্যন্ত আক্রমণ হয়নি, রাষ্ট্রশক্তির আক্রমণ হয়নি, রাজ্যের শাসক দলের আক্রমণ হয়নি বলে এখনো আপনার সামনে দাঁড়িয়ে কথাটা বলতে পারছি। তার মানে কোনো একটা অংশে সুরক্ষিত। যতক্ষণ না আক্রমণ হচ্ছে, আজকে প্রতিটা পশ্চিমবাংলার মানুষ, গ্রামগঞ্জের মানুষ বা পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্তে মেয়েদের ধর্ষণ করা হচ্ছে, আর মুখ্যমন্ত্রী সেটাকে ছোট ঘটনা, সাজানো ঘটনা বলে চালানোর চেষ্টা করছে। পশ্চিমবাংলার একজন নারী, একজন মা, আমার মা বোনেরা সুরক্ষিত? আপনি সুরক্ষিত, আমি সুরক্ষিত তখনই যতক্ষণ না আমার উপর আক্রমণ নেমে আসছে। অর্থাৎ আক্রমণের অপেক্ষায় আমি আপনি দাঁড়িয়ে আছি। যতক্ষণ না আক্রমণ আসছে ততক্ষণ আমি আপনি কথা বলতে পারছি। সেটাকে সুরক্ষা বলে না, এটা একটা মোড়কে সুরক্ষা। একদম উত্তর নেব, সুরক্ষিত নয়। এবং কৃষ্ণবাবু জাতীয় কংগ্রেসের তরফ থেকে বলছেন যে প্রত্যেক দিনই পেপারে, নিউজ খবরের কাগজে আমরা কোনো না কোনো ঘটনা দেখতেই পাচ্ছি এই তৃণমূলের আমলে। বলুন। প্রথমে বলি, আপনারা আপনাদের উত্তর পেয়ে গেছেন। আমার পাশে এই যে প্যানেলে যে ভিন্ন মতাদর্শ সিপিএম, তৃণমূল, সিপিএম, কংগ্রেস, বিজেপি যারা মুখপাত্ররা আছেন তারা বলেছেন, এবং সিপিএম থেকে যে রিপ্রেজেন্ট করছে সে বলেছেন রাষ্ট্র শক্তি আমাদের উপরে কোনো রকম এখনো ত্রাস সৃষ্টি করেনি। এটাই বাংলা, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা। আজকে যদি আমি এখানে সিপিএম বামফ্রন্টের আমলে যদি আমি একজন তৃণমূল কর্মী হিসেবে এখানে যদি ওদেরকে অপোজ করতাম, হয়তো আমার রাস্তার এপারে যাওয়ার, শুনুন, পশ্চিমবাংলায় বামফ্রন্ট সরকার থাকাকালীন বামফ্রন্ট কত শতাংশ ভোট পেয়েছে, আর বামফ্রন্ট কত শতাংশ পঞ্চায়েত জিতেছে, বিরোধীরা কত শতাংশ পঞ্চায়েতে ছিল, এর হিসাবটা উনি জানেন না? আমাকে বলতে দিতে হবে। আমি যেটা বলছিলাম, আমি যদি আজকে বামফ্রন্টের বিরোধিতা করতাম ওদের ভরা বাজারে, হয়তো এই রাস্তা টপকাতে গিয়ে আমি পড়ে যেতাম, লাশ পড়ে থাকতো আমার। এটাই মমতা ব্যানার্জির বাংলা। এখানে বিরোধীদের বলার বাক স্বাধীনতা আছে। এখানে আজকে ঠাকুরপুকুর বাজারের মতন, বেহালা পশ্চিমের মতন একটা তৃণমূল অধ্যুষিত অঞ্চল, আমি বলছি এটা আপনারাও জানেন, অস্বীকার করবো না। আপনারা দাঁড়িয়ে এখানে বলছেন এটাই স্বাধীনতা, এটাই বাক স্বাধীনতা। এবং রইল শতাংশ, দাদা আজকে আপনারা নিজেদেরকে শূন্য এনেছেন শুধুমাত্র বিজেপির দাবিদারি করে। আজকে আপনাদের পার্সেন্টেজটা কোথায় গেল? আজকে আপনারা 4% এসে দাঁড়িয়েছেন ভোটের নিরিখে, পার্সেন্টেজের নিরিখে। পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জি ক্ষমতায় আসার পর বলেছিল বিরোধীদের মুখে ব্যাস লাগানো উচিত এবং 10 বছর চুপ থাকবে, আর উনি এখানে গণতন্ত্রের বলিয়া ওড়াচ্ছেন আমাদের সামনে। বলুন। মুখ্যমন্ত্রী মাননীয় প্রথম এসেছিলেন তখন একটা লোকে আশা করেছিল, কারণ উনি বলেছিলেন বদলা নয় বদল চাই। এখন বদলা নয়, বদলাই চাই। একদম আমাদের অনুষ্ঠান এবার এই মুহূর্তে একদম শেষ পর্যায়ে চলে এসেছি, কিন্তু আলোচনা থাকবে, তর্ক থাকবে, বিতর্ক থাকবে। আমাদের প্রশ্ন একটাই, সাধারণ মানুষের প্রশ্ন একটাই, এই যে গতকালের ঘটনা এবং আজকে যে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম, গতকালের যে ঘটনা, সেই ঘটনায় যে গোটা বিশ্বের মুখে ইতিহাসের পাতায় যে কলকাতার নাম কালিমা লিপ্ত হলো, সেই দাগ কি মোছাতে পারবে এই 4টে রাজনৈতিক দল? পারবে না। আরো একটা বিষয়, যে জাতি, ধর্ম, জাত নির্বিশেষে আজকের আমাদের এই আলোচনায় উঠে এলো এক দল আরেক দলের দিকে তার দোষের তীর ছুড়ে দিচ্ছে, আর আরেকটা দল আরেক দলকে তাদের দোষ দিচ্ছে। কিন্তু এই দোষের রাজনীতি, এই একে অপরের উপর দোষ চাপিয়ে দেওয়া, এই রাজনীতি সাধারণ মানুষ দেখতে চায় না। সাধারণ মানুষ দেখতে চায় স্বচ্ছ রাজনীতি, যে রাজনীতিতে
মানুষের কল্যাণ হবে, এবং রাজনীতি মানেই সেখানে মানব কল্যাণ, মানুষের কল্যাণ, এবং জাত ধর্ম নির্বিশেষে আমার মনে হয় আমাদের প্রত্যেকটা মানুষ, আমরা চাই সাধারণ মানুষ যেন ভালো থাকে, জাত ধর্ম নির্বিশেষে। আজকের আমাদের অনুষ্ঠান আমরা এখানেই শেষ করলাম। আগামী দিন কোনো না কোনো জায়গায় ফের এই অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হব। খবর বাংলা সংবাদ আয়োজিত এই মুহূর্তে জনপ্রিয় অনুষ্ঠান জবাব চায় জনতা, ক্যামেরায় আদিত্য ঘোষের সাথে আমি দেব কুমার, খবর বাংলা সংবাদ, বেহালা ঠাকুরপুকুর। নমস্কার।